বুকে ঘটে গেল আজ অবিস্মরণীয় ঘটনা। শিলিগুড়ির মাটিগাড়ার নাবালিকা ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজার নির্দেশ দিল শিলিগুড়ি মহকুমা আদালত। অবিস্মরণীয় ঘটনার সাক্ষী থাকলো আজ গোটা শিলিগুড়িবাসী। কয়েকদিন থেকে টালবাহানা হওয়ার পর আজ ফাঁসির সাজা শোনালো শিলিগুড়ি মহকুমা আদালত। আপনাদের জানিয়ে রাখি, 2023 সালে 21শে আগস্ট মাটিগাড়ার নাবালিকা ছাত্রীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ এবং ছাত্রী বাধা দিতে গেলে তাকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়। ঘটনার দিন রাতেই মোহাম্মদ আব্বাসকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। জানুয়ারি মাস থেকে মামলার শুনানি শুরু হয়। এই মামলায় 22 জন সাক্ষ্য দেয়। গত বুধবার মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে বিচারক। এরপর শুক্রবার তার ফাঁসির সাজার ঘোষণার দিন ঠিক হয়। তবে গতকাল শুনানি হলেও সাজা ঘোষণা করেনি বিচারক। এরপর সাজা ঘোষণার জন্য শনিবার অর্থাৎ আজকের দিনকে ধার্য করা হয়। সেই মতো আজ দোষী মোহাম্মদ আব্বাসের ফাঁসির সাজা ঘোষণা করলেন শিলিগুড়ি মহকুমা আদালত। এতে ন্যায় পেল সেই মা যার কোল খালি হয়েছিল এবং যার মেয়ের সাথে ঘটেছিল এমন মর্মান্তিক ঘটনা। শুধু এই নাবালিকা মাই নয়, এর সাথে সাধারণ মানুষও ধর্নায় বসেছিল শিলিগুড়ি মহকুমা চত্বর জুড়ে কয়েকদিন ধরে। বারবার এই মা দোষীর ফাঁসির আবেদন জানাচ্ছিল আদালতের কাছে। অবশেষে আব্বাসের ফাঁসির সাজা শোনালো শিলিগুড়ি মহকুমা আদালত। একদিকে যখন রাজ্য থেকে রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে, মতো অবস্থায় আব্বাসের ফাঁসির সাজার নজির রাখলো শিলিগুড়ি মহকুমা আদালত। আমরা স্টেটের তরফে যা পেয়েছিলাম, আজকে আমাদের মহামান্য কোর্ট আলটিমেটলি সেই অর্ডার আমরা পেলাম। দুটো সেকশনে ওর ডেথ সেন্টেন্স হলো। একটা হলো সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, আর একটা হলো 302-এ। কোর্ট এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে মনে করেছেন এবং ওকে ডেথ সেন্টেন্স দিলেন দুটো সেকশন। তার মানে পুলিশ চাইলে এবং সদিচ্ছা থাকলে এই বর্তমান আইনেই কাউকে শুধু পুলিশের দিয়ে হয় না, পুলিশ তো ইনভেস্টিগেশন করে। আপনারা একটা জায়গাকে পুরো অন্ধকারে ভরে রাখেন, সেটা হচ্ছে প্রসিকিউশনেরও বিরাট রোল আছে। প্রসিকিউশন চাইলে সে যদি কেস ঠিকমতো কন্ডাক্ট করে, এভিডেন্সকে যদি সে ঠিকমতো আনে এবং তার যদি সদিচ্ছা থাকে যে তাড়াতাড়ি করে সে মামলা করবে, এই আইনেই সম্ভব। কারণ মামলা ডিলে হয় কোর্টে এসে, পুলিশ করে না। পুলিশের স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে চার্জশিট দিতে হয়। হ্যাঁ, ইনভেস্টিগেশনের সময় পুলিশের মধ্যেও যেহেতু ল অ্যান্ড অর্ডার এসব নিয়ে ব্যস্ত থাকে, ওই জন্য তারা হয়তো সবসময় দে আর নট অল আর এফিসিয়েন্ট ইনভেস্টিগেটর। কিন্তু ইনভেস্টিগেশনের প্রতিটা ইনভেস্টিগেশনে আমরা সুপ্রিম কোর্ট বলছে কিছু না কিছু গলদ থাকবেই, থাকা বাধ্য, থাকতে হবে। কারণ না থাকলে বলতে হবে যে এই মামলাটা টিউটার। সুতরাং ইনভেস্টিগেশনের ইন দ্য জাজমেন্টে অনারেবল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে যে ইনভেস্টিগেশনে ফ্লস থাকতেই পারে, কিন্তু কেসের কাছে যখন কোর্টের কাছে যখন কেসটা প্রেজেন্ট করা হয়, এটা দায়িত্ব হচ্ছে প্রসিকিউটরের। অ্যাজ এ প্রসিকিউটর সারা ওয়েস্ট বেঙ্গলে আমি ঘুরে বেড়াচ্ছি, আমি জানি আমার পক্ষে সারা ওয়েস্ট বেঙ্গলে সব মামলা করা সম্ভব না। আমি আমার সমস্ত প্রসিকিউটর ভাইদের প্রার্থনা করি, আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং অন্যভাবে বলি, তারা তাদের কাজ যদি ঠিকমতো করেন তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিরা দিন রাত খেটে যে ইনভেস্টিগেশন করছে সেটা নিশ্চয়ই সাকসেসফুল হবে। কবে থেকে ট্রায়াল শুরু হয়েছিল এবং কটা ট্রায়াল হয়েছে? জানুয়ারি মাসের 3 তারিখ থেকে এই ট্রায়ালটা শুরু হয়। 3-এর পরে আমাদের এই মামলার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে কথাটা আপনারা বারবার দেখাচ্ছেন, বিল আসছে, এই আসছে সারা ভারতবর্ষ জুড়ে, একটা খুব পরিষ্কার কথা আমি আপনাদের মাধ্যমে বলি, সেটা হলো যে আপনারা সবসময় বলেন যে কোর্টে মামলা দেরি হচ্ছে, তার জন্য অনেক ফ্যাক্টর আছে। আমি জানি না বিল যেগুলো আসছে সেগুলো কীভাবে এক্সিকিউট হবে, তার সবচেয়ে বড় এক্সাম্পল এই মামলাটা। এই মামলা আমার মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যেত, কিন্তু আমাদের ডিফেন্স কাউন্সিল মানে আসামি পক্ষ এই মামলায় অনারেবল হাইকোর্টে চলে গেছিলেন একটা এই গ্রাউন্ডে যে মামলা কেন তাড়াতাড়ি হচ্ছে এত প্রসিকিউশনের তরফে। এটা ছিল তার পয়েন্ট। যদি অনারেবল হাইকোর্ট তার পিটিশনের গুরুত্ব দেয়নি, কিন্তু মাঝখান থেকে 2-3টে মাস আমাদের নষ্ট হলো। নাহলে এই মামলা হয়তো আমি 3 থেকে 4 মাসের মধ্যে শেষ করতাম, 8 থেকে 8.5 মাস লাগতো না। এই যে আপনি ফ্যাক্টরিগুলোর কথা বললেন, এই ফ্যাক্টরিগুলো যদি ঠিকঠাক কাজ করে আর কি বিভিন্ন এই পক্ষগুলো, তাহলে কি আপনার মনে হয় এই নতুন করে আইন আনার আর মানে খুব একটা প্রয়োজন থাকে না? বর্তমান আইনেই দেখুন, আমাদের আইনে তো প্রচুর সিভিয়ার পানিশমেন্ট আছে। প্রসিজিউরাল লতে কোর্ট কাছারিতে জিনিসটা একটু ডিরেক্টলা হয়, কারণ অনেকটা ফ্যাক্টর আছে, একটা কাউকে দোষ দেওয়া যাবে না, অনেক ইস্যু আছে। তো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, বিশেষ করে যে মামলাগুলো হিনিয়াস, যেগুলো সোসাইটিকে নাড়া দেয়, যেমন এই মামলাটা, কারণ এর আগের দিন যখন সেন্টেন্স পয়েন্টে হিয়ারিং হয়, আমি যখন বলেছিলাম যে এই ঘটনাটা উত্তরবঙ্গ না সারা ভারতবর্ষকে নাড়া দিয়েছে, লাইক দ্যাট অফ দ্য আরজি কর। তো সেই জন্য এইখানেও একসময় উত্তরবঙ্গ উত্তাল হয়েছিল, উত্তরবঙ্গ বন্ধ ছিল, পুলিশের ক্রেডিবিলিটির ওপরে কোশ্চেন উঠেছিল, এরকম অনেক কিছু উঠেছিল। আজকে সেই দিনটা এলো যে দিনটা আমরা বলতে পারি যে না, স্টেট চেষ্টা করলে পারে এবং স্টেট চেষ্টা করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মামলা একটু তাড়াতাড়ি করতে হবে, যাতে উইটনেসটা ভুলে না যায় সময়ের জন্য। এই জন্য মামলা তাড়াতাড়ি
করা এবং মামলা ডিলিজিয়াসলি করা, এবং একটা পক্ষ মামলাতে ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়। ইনভেস্টিগেশন অবশ্যই ঠিক আছে, র অ্যান্ড অর্ডার কালেক্ট করা, এছাড়া র মেটেরিয়াল কালেক্ট করা, এছাড়া যারা প্রসিকিউটর মামলা করছে তাদেরও একটা বিরাট রোল আছে। স্যার কটা ট্রায়াল হয়েছিল এই মামলায় কটা ট্রায়াল হয়েছে অনেকবার হয়েছে, গত 8 মাস।